তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নাম হচ্ছে আলো বা লাইট। অনেক স্টুডেন্টই বলে এই চ্যাপ্টারের কিচ্ছু বুঝি না। আজকে আমি সায়েন্সের আলো চ্যাপ্টারটা খুব সুন্দর করে তোমাকে আমি বোঝাবো। একটা সময় তুমি বুঝবে আর বলবে যে আলো চ্যাপ্টারটা সত্যি খুব সোজা ছিল, আর বিজ্ঞান সাবজেক্টও তুমি ভালোবাসতে শুরু করবে। প্রথমতই তুমি তোমার বিজ্ঞান বইটা বের করো, দেখো ক্লাস 7-এর বিজ্ঞান বইয়ের 15 পেজটা বের করো, দেখো এখানে আলো চ্যাপ্টারটা আছে। তো চ্যাপ্টারটা এখান থেকে শুরু হলেও দেখো 15 পেজ, গল্পটা কিন্তু পরের পেজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এর পরের পেজ থেকে কিন্তু আলোর মেন যে পড়া সেগুলো শুরু হচ্ছে। প্রথমতই বোঝো যে সপ্রভ বস্তু বা আলোক উৎস, এটার মানে কি? এটার মানে সিম্পল ভাষায় বুঝতে গেলে পরে যে সমস্ত বস্তুর আলো আছে তাদেরকে বলবো হচ্ছে সপ্রভ বস্তু। যেরকম ধরো সূর্য, এর নিজস্ব আলো আছে, ঠিক, তার জন্য এটা হচ্ছে কি সপ্রভ বস্তু, তাই না? অর্থাৎ এ জ্বলছে এবং আলো দিচ্ছে। যেরকম ধরো সূর্য, তারপর আছে কি তারা, জোনাকি, এদেরকে নিজের আলো আছে, তার জন্য এটা হচ্ছে কি সপ্রভ বস্তু বা আলোক উৎস। তার মানে কি যাদের আলো থাকবে তারাই হচ্ছে সপ্রভ বস্তু। এর বিপরীতটা কি? যাদের আলো নেই তারা কী হবে? তারা হবে হচ্ছে অপ্রভ বস্তু। যেরকম ধরো কাঠ, ইট, বালি, পাথর, এগুলোর থেকে তো আলো বেরোয় না, এরাই হচ্ছে অপ্রভ বস্তু। এবার চলো বইয়ের ভাষাটা পড়ি। দেখো এখানে বলছে কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, অর্থাৎ এই বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয়, অর্থাৎ আলো বের হয়, অর্থাৎ আলোটা চারদিকে ছড়িয়ে পড়ে, তাকে আমি বলবো সপ্রভ বস্তু। উদাহরণ হিসেবে এখানে দেখো বলছে সূর্য, তারা, জোনাকি, কারণ এদের আলো আছে, তাই কি না? তাহলে খুব সোজা ছিল। এবার দেখো পরেরটায় আসছি। এখানে বলছে বিন্দু আলোক উৎস। বিন্দু আলোক উৎস কি? দেখো একটা টর্চ আছে, টর্চ থেকে আলো বেরোচ্ছে, তো বোঝাই গেল টর্চের থেকে কি আলো বেরোচ্ছে, আলোটা চারদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু গল্পটা এখানে শুরু হচ্ছে, এই টর্চের থেকে যে আলোগুলো বেরোচ্ছে না, এটাকে আমরা কল্পনা হিসাবে অনেকগুলো রেখা চিন্তা করতে পারি, অর্থাৎ এখান থেকে অনেকগুলো রেখা আকারে কী হচ্ছে আলোটা বেরোচ্ছে। এরকম একটা পর্দার মধ্যে বেরোতে পারে বা একটা কাচের মধ্যে বেরোতে পারে, সেই কাচ থেকে আবার রেখা আকারে বেরিয়ে যাচ্ছে। কি বুঝতে পারছো? দেখো এই হচ্ছে একটা টর্চের মাথা ধরলাম আমি, হ্যাঁ, ধরো একটা মাথা, এরকম একটা আলো বেরোচ্ছে, এখানে একটা আলো আছে, টর্চের লাইট বলো না, সেই লাইটটা এরকম অনেকগুলো কী হবে রেখা আকারে, অর্থাৎ সরল রেখা আকারে কী করবে? আলো বেরোবে। আলটিমেটলি এখানে যদি একটা কাঁচ রাখে দাও তুমি, সেই কাঁচের থেকে কিন্তু এখানে সরল রেখাভাবে আলোটা বেরোবে, কি তাই তো? এবার চলো একটু বইয়ের ভাষা দেখে নেই। দেখো এখানে বলছে যে ওই ছিদ্রকে, অর্থাৎ এই যে আলোটা বেরোচ্ছে, এই যে আলোটা বেরোচ্ছে এটাকে বলবো হচ্ছে কি বিন্দু ও আলোক উৎস, অর্থাৎ এখান থেকে কিন্তু আলোটা বেরোচ্ছে এবং পর্দার মধ্যে বা এখানে ইসে কী বলবো আয়নার মধ্যে, বা আয়না তো বলবো না, এই ক্ষেত্রে কাচের মধ্যে পড়ছে এবং আলোগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে কোথা থেকে আলোটা আসছে? এই যে টর্চ, এখান থেকে, এটাই হচ্ছে কি আলোর উৎস, অর্থাৎ আলোক উৎস বিন্দু। কনসেপ্ট ক্লিয়ার হলো? এরপরে দেখো এখানে বলেছে যে বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎসকে বিস্তৃত আলোক উৎস বলে, অর্থাৎ ছোট্ট একটা জিনিস নয়, অর্থাৎ অনেক বড় যদি সেটা হয়, সেই আলো উৎসটা যদি অনেক বড় হয় সেটাকে আমরা বলবো কি বিস্তৃত। বিস্তৃত বলতে বড় আলোক উৎস, যেখান থেকে আলোটা আসছে, উৎস বলতে যেখান থেকে আসছে, বুঝতে পারলে? এবার দেখো স্বচ্ছ বস্তু। স্বচ্ছ বস্তু বলতে কি বোঝায়? একটা কাচের মধ্যে যদি আলো পড়ে, কাচের ওই সাইডে কিন্তু আলোটা চলে যায়, অর্থাৎ আলো কিন্তু চলাচল করতে পারছে, এক্ষেত্রে ক্লিনভাবে যাচ্ছে। তো সেই সমস্ত বস্তুকেই আমরা বলবো হচ্ছে স্বচ্ছ বস্তু। যেরকম ধরো বাতাস, অর্থাৎ বায়ু, স্বচ্ছ কাচ, জল ইত্যাদি বস্তুগুলোকে বলা হয় স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম। চলো একবার রিডিং বানো আমার সাথে। এটা আজকে অনেকক্ষণ ধরে পড়াবো, মাঝে মাঝে ভিডিওটা পজ করে নেবে তুমি, আর আমার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো সেটা করবে, বইটাও পড়বে, ওকে? একবার রিভিশন কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এর পরেরটা বলছে যে আবার কিছু কিছু বস্তু আছে যেখান থেকে আলো যেতে পারে না। যেরকম একটা বড় গাছ আছে, তুমি গাছের এক সাইডে আলো মারো, অন্য সাইডে যাবে না। চলো আরও সোজা করে বুঝাই। একটা দেওয়াল আছে, একটা বাড়ির বিল্ডিং আছে, তুমি দেওয়ালের এক সাইডে লাইট মারছো, অন্য সাইডে কি আলো যাবে? অবশ্যই যাবে না। তো এই ক্ষেত্রে কি যাচ্ছে কি আলোটা? যাচ্ছে না, কিন্তু কাজ থাকলে কিন্তু যেত। তো যে সমস্ত ক্ষেত্রে আলোটা এক সাইড থেকে অন্য সাইডে যাবে না সেটাকেই আমি বলবো কি বলতো? অস্বচ্ছ বস্তু। যেরকম এখানে বলছে দেখো কাঠ, দেওয়াল, লোহা ইত্যাদি যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো একেবারেই যেতে পারে না, অর্থাৎ চলতেই পারে না, যেতেই পারছে না, আলো সাইডে পৌঁছাচ্ছে না, তাদেরকেই বলবো অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। মাধ্যম বা বস্তু একই ব্যাপারটা, বুঝতে পারলে কি? ওকে, এরপরে দেখো বলছে যে কিছু কিছু ক্ষেত্রে আলো হালকা হালকা যায়। কীরকম? দেখবে কোনো কাঁচ যদি ঘষা যায়, সেই কাঁচের মধ্যে দেখবে হালকা আলো যাচ্ছে, বা কাঁচের মধ্যে নোংরা পড়ছে, জানলার কাঁচের মধ্যে নোংরা পড়ছে, আলোটা কিন্তু ঠিকঠাকভাবে যাচ্ছে না এই সাইডে, অর্থাৎ ঘষা কাঁচের মধ্যে দিয়ে আলো কিন্তু ঠিকঠাক যেতে পারছে না। তো যে ক্ষেত্রে যেতে পারবে না সেটাকে বলবো হচ্ছে ঈষৎ স্বচ্ছ বস্তু, অর্থাৎ অল্প অল্প আলো যাচ্ছে। চলো এবার বইয়ের ভাষায় পড়ি। দেখো ঘষা কাচ, কুয়াশার মধ্যে দিয়েও কিন্তু আলো ঠিকঠাক যেতে পারে না। দেখবা কুয়াশা পড়লে পরে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে গেলে কিন্তু এই সাইডে আলো বেশি যায় না। তারপর কি বলছে? ট্রেসিং পেপার, তারপর বলছে ইত্যাদি বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে করতে পারে না। তার মানে আলো যাচ্ছে ঠিক, কিন্তু বেশি মাত্রায় যেতে পারছে না, অল্প অল্প যাচ্ছে, ভালোভাবে যেতে পারছে না, ঠিক আছে?
যে সমস্ত বস্তুর ক্ষেত্রে এটা হবে সেই সমস্ত বস্তু বা মাধ্যমকে আমরা বলবো কি ঈষৎ। ঈষৎ বলতে অল্প, স্বচ্ছ বস্তু, অর্থাৎ অল্প অল্প আলো যাবে। ঈষৎ স্বচ্ছ বস্তু মানে অল্প অল্প আলো যাবে, বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার ভিডিওটা পজ করো, পজ করার পরে এখান থেকে এই পর্যন্ত রিডিং পড়ো। চলো, বা তুমি তোমার বইটা পড়ে নাও। একদম সোজা, আমার সাথে সাথে বোঝো এবং বই পড়ো, দেখবে এমনি সোজা হয়ে যাবে, সায়েন্স তোমার ভালো লাগতে শুরু করবে। ওকে, এরপরে দেখো একটা কথা এখানে বলা আছে, সূর্য ও পৃথিবীর মাঝে কি একটা বিরাট ফাঁকা অংশ আছে, সেদিক দিয়ে কি আলো একদম কোনো বাধা ছাড়াই, কারণ কোনো মাধ্যমই তো নেই, সূর্য আর পৃথিবীর মাঝে কি আছে, কিছুই নেই, ফাঁকা, অর্থাৎ মাধ্যম নেই, তার জন্য আলোটা কি ডাইরেক্ট পৃথিবীতে চলে আসতে পারছে। তো এখানে তাই বলছি, এটা একবার পারলে রিডিং পড়ে নাও। ওকে, আমি পরের পেজে যাচ্ছি। এরপরে 18 পেজে পেজ বের করো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু পড়া আছে। দেখো এখানে আলোর চলার পথকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। এই ক্ষেত্রে লক্ষ্য করো প্রত্যেকটা আলোর যে রেখা আছে সব অর্থাৎ সমান্তরাল, অর্থাৎ একটাও কিন্তু আরেকটার সাথে মিশছে না। যে ক্ষেত্রে মিশবে না সেটাকে বলবো সমান্তরাল। অর্থাৎ কনসেপ্টটা অনেকটা এরকম, চলো খাতায় দেখাই ভালো করে। দেখো এরকম একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বলতে সরল রেখা। এইভাবে যখন আলোটা যাবে, দেখো একটার সাথেও কি মিশছে না। যখন এইভাবে কোনো আলো যাবে সেই আলোকে আমরা কী বলবো, সমান্তরাল আলোক রশ্মি। কী বলবো, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার দেখো পরেরটাতে যেটাতে বলছে যে একটা মাধ্যম থাকবে এরকম, হ্যাঁ, এরকম একটা মাধ্যম থাকবে, সেই মাধ্যম থেকে কী হচ্ছে, আলোগুলো বেরিয়ে যাচ্ছে, এরকম বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে যাওয়া দেখো একটা জায়গার থেকে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ডাইভার্ট ঘুরছে, অর্থাৎ ডাইভার্জেন্ট হচ্ছে। অর্থাৎ এরকম একটা মাধ্যম আছে, সেই মাধ্যম থেকে এরকম আলোগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে যাচ্ছে আলোটা একটা মাধ্যম থেকে অন্যদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, ডাইভার্ট হচ্ছে, যেটা আমরা বলতে পারি বাংলাতে অপসারী হচ্ছে। এই যে দেখো এখানে সেটা দিয়ে দিচ্ছে। আবার এই ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা তীর চিহ্ন একটা বিন্দুতে কিন্তু মিললো, তাই না? একটা বিন্দুতে মিললো, অর্থাৎ কনভার্জেন্ট, যেটাকে বাংলাতে বলবো অভিসারী। অর্থাৎ অনেকগুলো আলো যখন একটা বিন্দুতে মিলবে তখন তাকে আমি বলবো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এখানে দেখো বলছে যে আলোক রশ্মিগুচ্ছ, অর্থাৎ অসংখ্য আলোক রশ্মিকেই একসঙ্গে আমরা আলোক রশ্মিগুচ্ছ বলতে পারি। তার মানে কি, একটা টর্চ থেকে যখন আমি আলো ফেলবো তখন অনেকটা আলো কিন্তু, অর্থাৎ যদি আমি চিন্তা করি ডিপলি, তখন ভাবতে পারবো বা বুঝতে পারবো যে অনেকগুলো আলো কী হচ্ছে, রশ্মি আকারে বেরিয়ে আসছে। কী হচ্ছে, রশ্মি আকারে বেরিয়ে আসছে। তো তুমি খুব তাড়াতাড়ি এই পার্টটা রিডিং পড়ো আর এই পার্টটা রিডিং পড়ে নাও। ওকে, তাড়াতাড়ি ভিডিওটা পজ করো এবং রিডিং পড়ো। পড়া হলে পরে তারপরে আবার ভিডিওটা চালু করবে, অর্থাৎ স্টপ করো, অন করো। ওকে, চলো রিডিং পড়ো তাড়াতাড়ি। এটা হলো রিডিং পড়া। ওকে, পরের পার্টে যাচ্ছি। দেখো আমি পড়া বুঝাবো, সঙ্গে সঙ্গে তুমি রিডিং পড়ে নিবে। ওকে, বুঝার সঙ্গে সঙ্গে রিডিং পড়বে, তাহলে বিজ্ঞানে কোনো প্রবলেমই হবে না। দেখো প্রচ্ছায়া উপচ্ছায়া একদম সিম্পলভাবে বোঝো। একটা ছেলে এরকম হাত দিয়ে রাখছে আলোর উপরে। দেখো তুমি নিজেই চিন্তা করো, আমার হাতটা আছে, তো চিন্তা করো এই যে পার্টটা আছে না, এই পার্টটা কিন্তু বেশি ডেপ বলতে বেশি অন্ধকার। কি বেশি অন্ধকার এখানে? আচ্ছা, এর সাইডের যে পার্টগুলো আছে, দেখো এই যে পার্টটা ভালো করে বোঝো, এই যে পার্টটা এটা কিন্তু হালকা অন্ধকার। লক্ষ্য করো, এটা কিন্তু হালকা অন্ধকার, আর এই দিকটা হচ্ছে বেশি অন্ধকার। এই যে বেশি অন্ধকার যে পার্টটা আছে এটাকে বলবো হচ্ছে কি বলো তো, এটাকে বলবো হচ্ছে গাঢ়, ঠিক আছে? এটাকে বলবো হচ্ছে কি প্রচ্ছায়া বা ছায়া, টোটালটাই ছায়া। আর এখানে যে হালকা হালকা অন্ধকার তৈরি হয়েছে, সেই হালকা হালকা অন্ধকারটাকে বলবো হচ্ছে কি উপচ্ছায়া। তো লক্ষ্য করো এই যে ছবিটা আছে এটা হচ্ছে কি ডিপলি কালো, তাই না? তার জন্য এটাকে বলবো কি, এটাকে বলবো হচ্ছে প্রচ্ছায়া। আর প্রচ্ছায়ার সাইডে যে হালকা হালকা কালো অংশ আছে সেটাকে বলবো হচ্ছে উপচ্ছায়া। এবার দেখো বইয়ের পড়াটা পড়ি। দেখো পড়া বুঝলাম, এবার পড়তেও খুব মজা লাগবে। দেখো বলছে যে অন্ধকার আকৃতির মাঝখানের অংশ বেশ গাঢ়, অর্থাৎ এটা প্রচণ্ড গাঢ়, তাই না? আর সাইডেরগুলো কী হচ্ছে, হালকা হালকা। তো বলছে যে গাঢ় অন্ধকার অংশকেই বলা হয় ছায়া বা প্রচ্ছায়া, আর প্রচ্ছায়াটাকে ঘিরে যে হালকা একটা আবছা অংশ থাকে সেটাকে বলবো হচ্ছে উপচ্ছায়া। সঙ্গে সঙ্গে 2 থেকে 3 বার রিডিং পড়ে নাও। ওকে, আমি পরের অংশে যাচ্ছি, ভিডিও স্টপ করো বা পজ করো। রিডিং পড়া হলো, এবার দেখো পরের পৃষ্ঠায় যাই। এখানে কিছু নেই, এখানে একটা কথা বলেছে। দেখো বলছে যে ক্যালেন্ডারটা, অর্থাৎ কোনো একটা লাইটের পাশে যদি আমরা এটা নিয়ে আসি, এই দেখো একটা ঘটনা দেখো, এই যে দেখো দেখলে, দূরে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, দূরে নিয়ে যাচ্ছি। এবার এখান থেকে চলো পড়াটা পড়ি। যে বলছে কি ক্যালেন্ডারের হাতের কাছ থেকে দূরে সরাতে থাকলে পরে কী হবে, ছায়াটা ক্রমশ বড় হবে। অর্থাৎ যত দূরে নিয়ে যাবো তত কী হবে, ছায়া বড় হবে। অর্থাৎ কোনো একটা বস্তু আলোর থেকে যত দূরে নিয়ে যাবো তত কী হবে, ছায়া বড় হতে থাকবে। এখানে তো তাই বললো। দেখো ক্যালেন্ডারটা হাতের কাছ থেকে দূরে সরাতে থাকলে পরে ছায়াটা ক্রমশ বড় হচ্ছে। এই যে ছবিতে দেখে নাও, এখানে আর কিচ্ছু নেই বুঝার। পরের পেজে আসো। পরের পেজে দেখো বলছে যে আলোক সরলরেখায় গমন করে বলেই ছায়া বা প্রচ্ছায়া গঠিত হয়। তাহলে কেন প্রচ্ছায়া বা ছায়া গঠিত হয়? যেহেতু আলো সরল রেখায় যাচ্ছে, অর্থাৎ সোজা পথে, অর্থাৎ আলো কিন্তু এরকম তেড়ে বেঁকে যায় না। কনসেপ্ট ক্লিয়ার হলো? আলো কী হচ্ছে, এরকম পথে যায়, আলো এরকম পথে যায়। এই যে এটাকে বলা হচ্ছে কি সরল রেখা, বা কি বলতে পারি আমরা এই ক্ষেত্রে
স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, অর্থাৎ আলো যদি সরলরেখা বরাবর যায়, গমন বলতে যাওয়া, তবেই সেটাকে আমরা কি বলবো যে তখনই হবে ছায়া বা প্রচ্ছায়া। চলো এটা রিডিং পড়ো। বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে গঠিত হয় উপচ্ছায়া। তারপরে দেখো এটা আছে যে এক্ষেত্রে আলোর সরলরেখী গতি হচ্ছে দায়ী। উপচ্ছায়া কেন গঠিত হচ্ছে? যেহেতু আলো সরলরেখা যাচ্ছে তার জন্য কী হচ্ছে, এক্ষেত্রে উপচ্ছায়া গঠিত হচ্ছে। সঙ্গে সঙ্গে একবার রিডিং পড়ে নাও। আমি পরের পেজটায় যাচ্ছি। এর পরের পেজে কিছু নেই, সূচিচিত্র ক্যামেরা শব্দটা পড়ে নাও। চলো এখান থেকে একটা ইম্পর্টেন্ট লাইন আছে এখানে, যে ছিদ্র অর্থাৎ সূচিচিত্রের মধ্যে দেখো, সূচিচিত্র বলতে চলো একবার ভালো করে বোঝো। এখানে ছবিতে সূচিচিত্র ক্যামেরা বলছে, ক্যামেরা তো নেই, মোবাইলের ক্যামেরাতে বোঝানো যাবে? আচ্ছা বাদ দাও, এখানে চলে আসি। দেখো এরকম একটা বক্স মনে করো, এটার মধ্যে একটা ছিদ্র আছে। তো দেখো এক্ষেত্রে ছিদ্রর থাকার ব্যাপারটা কি বলছে, যে ছিদ্র বড় হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্র সমষ্টিরূপে কাজ করবে। অর্থাৎ একটা যদি বড় ছিদ্র আমি চিন্তা করি, তার মধ্যে কী হবে, অসংখ্য ছোট 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 ছিদ্র থাকবে। বলতে পারি যে অনেকগুলো জলের বিন্দু যেরকম মিলে একটা বড় কিছু নদী দিঘি তৈরি হয়, সেরকম মনে করো যে এই যে ছিদ্রটা আছে, সাপোজ ধরো একটা ছিদ্র আমি চিন্তা করলাম, এরকম একটা ছিদ্র আছে, তার মানে এর মধ্যে অনেক ছোটো 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 ছিদ্র, অর্থাৎ অনেকগুলো ছিদ্র সমষ্টি নিয়েই এই একটা বড় একটা ছিদ্র। তো ক্লিয়ার হলো? তো এটা খুব পারলে তাড়াতাড়ি রিডিং করে নাও, খুব ইম্পর্টেন্ট বলে কিছু নয় এখান থেকে। ওকে, এক্ষেত্রে আরেকটা লাইন পাচ্ছে, দেখো শিখাকে ছিদ্র থেকে যত দূরে সরাবে প্রকৃতি তত ছোট হবে। অর্থাৎ এই যে ইটা আছে, এইটা যত দূরে নিয়ে যাবো তত কী হবে, জিনিসটা প্রকৃতিতে প্রতিকৃত বলতে যে ছবিটা আসছে সেই ছবিটা কী হবে, খুব ছোট হবে। অর্থাৎ এর একটা কিন্তু দেখো প্রতিবিম্ব হিসেবে গঠিত হচ্ছে, যত দূরে নিয়ে যাবো তত এটা ছোট হবে। চলো একবার তাড়াতাড়ি রিডিং করে নাও। ওকে, পরের পৃষ্ঠায় যাই, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। সূচিচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃত গঠিত হয় মাত্র, তাই মোটেই প্রতিবিম্ব নয়। সূচিচিত্র ক্যামেরায় কী গঠিত হচ্ছে? প্রতিকৃত গঠিত হচ্ছে, কিন্তু প্রতিবিম্ব গঠিত হচ্ছে না। একটা হালকা একটা গঠন আমরা পাচ্ছি, কিন্তু টোটালি যে গঠন না, যেরকম আয়নার সামনে দাঁড়ালে পারে কী হয়, তোমার টোটাল যে দেখতে তোমাকে কেমন সেটা কিন্তু আয়নার মধ্যে ক্লিনলি বোঝা যায়, কিন্তু এই ক্ষেত্রে সূচিচিত্রতে কিন্তু ক্লিনলি বোঝা যাচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রে প্রতিকৃতি তৈরি হচ্ছে শুধুমাত্র। ওকে, দেখো এরপরে বলছে যে যেরকম এখানে তো বলছে, দেখো বড় গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করে। তুমি অনেক সময় মাঠের মধ্যে গেছো, গাছের নিচ দিয়ে ঘুরছো, দেখবে উপর দিকে তাকাবে, দেখবে সূর্যের আলো মাটির দিকে পড়ছে। ঠিক একটা বিষয় লক্ষ্য করবে, যে দেখবে ছোট ছোট গোল গোল কিছু অংশ কিন্তু দেখবে মাটির মধ্যে হালকা 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 দেখা যাচ্ছে। অনেক সময় জল টল থাকলে এই ব্যাপারটা আরও ভালো ক্লিনলি বোঝা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে যদি বলি যে সূর্যের আলো তো অনেকটা, তাই না, সে আলোটা কী হচ্ছে, মাটিতে যখন পড়ছে সেটা কি ছোটো 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 অংশের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ছে। অর্থাৎ টোটাল মাঠটা কিন্তু আমরা তখন ক্লিনলি দেখতে পাচ্ছি। এই পার্টটা একটু রিডিং করে নাও, এটা ইম্পর্টেন্ট বলে কিছু নাই, জাস্ট বোঝানোর জন্য। ইম্পর্টেন্ট পার্ট এখানেও নেই, এর পরের পৃষ্ঠাতে একটু ইম্পর্টেন্ট আছে, এখানে একটু বোঝার মতো কিছু আছে। অনেক পার্টই ইম্পর্টেন্ট নেই। যে পথ ধরে আলো আয়নায় এসে পড়ছে তাকে আপতিত আলোক রশ্মি বলবো। অর্থাৎ তুমি লক্ষ্য করো এই ছবিটা ভালো করে বোঝো। এরকম আমি একটা আয়না রাখলাম, চলো খাতাতে আমি ছবি আঁকে বুঝাই। ধরো এরকম একটা আমি করলাম, ধরো একটা দর্পণ বা একটা কী বলবো একটা তল রাখলাম। এবার কি হচ্ছে, এই বরাবর একটা আলো এখানে পড়ছে। আলোর ধর্মেতে বলে যে এটা যদি ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে, তাহলে কী হবে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে। ওকে, তো এই যে পড়ছে আলোটা, আর এখানে একটা কোণ তৈরি করছে, এই কোণটাকে বলবো হচ্ছে আপতন কোণ। আর এই তলে কী হচ্ছে, যেরকম আয়নার মধ্যে যদি আলো ফেলি কী হয়, আয়নার থেকে আলোটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যায়, অর্থাৎ প্রতিফলিত বেরিয়ে যায়। এই যে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার সময় কিন্তু আয়নার সঙ্গে একটা কী করে কোণ উৎপন্ন করে, এই কোণটাও কিন্তু তখন 45 ডিগ্রি করবে। এটাকে বলবো হচ্ছে কি বলতো, আপতন কোণ, আর এটাকে বলবো প্রতিফলিত কোণ। এটাকে বলবো আপতন কোণ, এটাকে বলবো প্রতিফলিত কোণ। তো আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণও 45 ডিগ্রি হবে। এটার মান 30 ডিগ্রি হলে এটার মানও 30 ডিগ্রি হবে। এটার মান 50 ডিগ্রি হলে এটার মানও 50 ডিগ্রি হবে। কনসেপ্ট ক্লিয়ার? এক্ষেত্রে দেখো এই বরাবর যদি আমি এরকম একটা 90 ডিগ্রি অর্থাৎ এরকম একটা সরল রেখা আঁকি, সেটাকে বলবো কি অভিলম্ব, তাই না? অর্থাৎ এক্ষেত্রে এটা হচ্ছে একটা অভিলম্ব, অর্থাৎ এই বরাবর লম্বা একটা খুঁটি, ঘরের যেরকম খুঁটি হয় সেরকম খুঁটি আঁকলাম। এই খুঁটিটাই কি বলতো, এই খুঁটিটাই হচ্ছে অভিলম্ব। এবার চলো বইয়ের ব্যাপারটা বুঝে নাও এখানে। তো আয়নাতে যে আলোটা পড়ছে সেটাকে বলবো আপতিত আলোক রশ্মি, আয়না থেকে যে আলোটা বেরিয়ে যাচ্ছে সেটাকে বলবো প্রতিফলিত আলোক রশ্মি। অর্থাৎ কোনটা, দেখো এই যে তীর চিহ্ন দিয়ে বুঝালাম, এটা বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলিত, এটা হচ্ছে আপতিত। আচ্ছা, তারপরে দেখো বলছে যে আয়নার উপরে যে বিন্দুতে আপতিত আলো এসে পড়ছে তাকে বলবো আপতন বিন্দু। আপতন বিন্দু মানে কি, আপতন বিন্দু মানে এটা হচ্ছে আপতন বিন্দু, এটা মানে আপতন বিন্দু। তাড়াতাড়ি আমার মতো একটা ছবি এঁকে নাও খাতার মধ্যে, দেখো সোজা মনে হবে। এটা হচ্ছে কি আপতন বিন্দু। কনসেপ্ট ক্লিয়ার হলো? তারপরে দেখো বলছে যে প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আঁকা লম্বকে অবিলম্ব বলবো। অবিলম্ব কোনটা, এই যে লম্ব খুঁটির মতো দাঁড়িয়ে আছে এটাকে বলবো হচ্ছে অবিলম্ব। কনসেপ্ট ক্লিয়ার? তারপর দেখো বলছে যে অবিলম্ব ও আপতিত রশ্মির মাঝের কোণকে বলবো আপতন কোণ। এই যে এটার নাম হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। কনসেপ্ট ক্লিয়ার হলো? ছবিটা দেখো, আর আমার যে ছবিটা আমি যেটা বললাম ওটা একটু
আঁকতে পারলে আঁকো। এই দেখো এই ক্ষেত্রে বলছে আপতিত রশ্মি, যেটা যেটা বললাম সেটা সেটাই আছে। এখানে 60 ডিগ্রি আছে, আমি 45 ডিগ্রি আছে, তুমি 90 ডিগ্রি তো আঁকা সম্ভব না, 65, 30 ডিগ্রি, 45 ডিগ্রি সবই আঁকতে পারো। ওকে, পরের পেজে যাচ্ছি। এবারে দেখো এখানে বলছে যে আপতন কোণ 30 ডিগ্রি, প্রতিফলন কোণ মুখোমুখি বলে কত হবে? 30 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি হলে এটা 70 ডিগ্রি, যেহেতু এটা 30 ডিগ্রি আছে তো এটাও হবে কি 30 ডিগ্রি, অর্থাৎ আপতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মানও তাই হবে, অর্থাৎ দুটো সমান। ক্লাস 10-এ গিয়ে আলো প্রচুর পড়তে লাগবে, আবার 11-12 ফিজিক্সেও পাবে, সায়েন্সে। দেখো তারপরের টপিকটা আছে, যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। অর্থাৎ একটা মসৃণ তল, যেরকম ধরো কাঁচের কাঁচ যেরকম মসৃণ হয়, একদম মসৃণ, যেরকম আয়না প্লেন, তো ওরকম কোনো প্লেন মাধ্যমে যদি আলো পড়ে সেই ক্ষেত্রে যদি কোনো প্রতিফলন, অর্থাৎ যে আলোটা বেরিয়ে যাচ্ছে, আলো তো পড়ার পরে বেরিয়ে যায়, আয়নার মধ্যে দেখবে আলো ফেললে কি হয়, একটা রিফ্লেক্ট হয়ে বাইরে চলে যায়, তাই কি না? টর্চ মেরে দেখবে আজকে, ওকে, আলোর কী বলবো, আয়নার মধ্যে একটা টর্চ মারো, বুঝতে পারবে আলোটা বেরানো। তো সেটাকে বলবো হচ্ছে নিয়মিত প্রতিফলন। উদাহরণ হিসেবে বলছি দেখো, যেরকম আয়নার প্রতিফলন, চকচকে স্টিলের মসৃণ বাটিতে প্রতিফলন। এই ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে নিয়মিত প্রতিফলন দেখা যায় এরকম একটি মাধ্যমের নাম বা এরকম একটি তলের নাম বলো, ডাইরেক্ট বলে দেবে আয়নার প্রতিফলন। তো 1000টা কোশ্চেন এখান থেকে আসতে পারে, ভালো করে কনসেপ্ট বোঝো, বিজ্ঞান এমনি সোজা মনে হবে। এরপরে এই পার্টটা একটু পারলে রিডিং পড়ে নাও, এই পার্টটা চলো রিডিং পড়ো, আমি পড়লাম না, অনেক টাইম লেগে যাবে তাহলে। তারপরে দেখো, যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে, অমসৃণ তল বলতে এবড়ো খেবড়ো মানে কিচ্ছু ঢুকলো না মাথায়, গাছে গাছপালা, মাটিতে এবড়ো খেবড়ো, ঘরের দেওয়াল প্লেন হয় না, সিনেমার পর্দা, আয়নার তুলনাতে ঘরের দেওয়াল প্লেন হয় না। এবার কনসেপ্ট ক্লিয়ার হলো, সিনেমার পর্দা, তাই না? এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ এই যে অমসৃণ তল আছে এর মধ্যে যদি আলো পড়ে তবে সেই ক্ষেত্রে যে প্রতিফলনটা ঘটবে সেটাকে বলবো হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। রিডিং পড়ো তাড়াতাড়ি, বললাম আমি। কোনো মসৃণ তলে প্রতিফলন সাধারণভাবে নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ মসৃণে কী হচ্ছে নিয়মিত, অমসৃণে বিক্ষিপ্ত। পরীক্ষা আসতে পারে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, এরকম একটি তলের নাম বলো, ডাইরেক্ট বলে দেবে গাছপালা। চলো তাড়াতাড়ি রিডিং পড়ো, বই বের করো, রিডিং পড়ো, ভিডিও স্টপ করো, আমি পরের পাটে যাচ্ছি। বিক্ষিপ্ত প্রতিফলন দেখো বলছে যে এই প্রতিফলন আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলে প্রতিফলনের পর তারা আর সমান্তরাল থাকে না, বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। একদম সোজাভাবে বোঝো, যখনই কী হচ্ছে একটা অমসৃণ তলের মধ্যে আলোটা পড়ছে তো আলোটা পড়ার পরে কী হচ্ছে, আলোটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। যেরকম দেখো এই যে এদিকে যাচ্ছে টেরা বেঁকা ছড়িয়ে যাচ্ছ, দেখেই তো জিনিসগুলোকে পরিষ্কারভাবে আমরা দেখতে পারি। কনসেপ্ট ক্লিয়ার হলো? চলো রিডিং পড়ো তাড়াতাড়ি। এরপরে দেখো একটা তল দিল, সিম্পলভাবে বোঝো, তুমি একটা গ্লাস নাও, আর নিতে লাগবে না, মানে বোঝো, একটা গ্লাসের মধ্যে প্রথমত জল ঢালো কিছুটা, তারপরে তার মধ্যে কেরোসিন তেল ঢালো, কেরোসিন তেল তো পাওয়া যায় না, যাই হোক সরষের তেল ঢালো। এবার লক্ষ্য করো যে একটা লেভেলের মধ্যে, অর্থাৎ নিচে কি থাকবে জল, উপরে কি আছে তেল ভাসছে, ঠিক? তো জল আর তেল, অর্থাৎ এই ক্ষেত্রে ধরো এটা হচ্ছে এই পর্যন্ত জল আর উপরে কি আছে তেল, কনসেপ্ট বোঝো, এই পর্যন্ত কি আছে জল, এটা হচ্ছে কি বলতো জল আছে এই পর্যন্ত, আর উপরেরটা আছে কি তেল, এটা মনে করো তেল, এটা হচ্ছে জল। তাহলে দেখো এই যে মিডিল যেটা আছে, এই মিডিলটাকে আমি কি বলবো, এই মিডিলটাকে বলবো হচ্ছে বিভেদ তল, অর্থাৎ এই তলের নিচে আছে জল, উপরে আছে কি বলতো তেল, এই যে তলটা। এইবার দেখো লক্ষ্য করো, উপরেরটা কেরোসিন তেল, নিচেরটা কি জল, উপরেরটা কেরোসিন তেল, নিচেরটা জল, এই যে তলটা এটাকে বলবো হচ্ছে বিভেদ তল। বুঝে গেছো না? এবার দেখো রিডিং পড়ো, দেখো সোজা মনে হবে, আমি রিডিং পড়বো না, তুমি রিডিং পড়ো নিজেই বলবে যে দাদা খুব সোজা ছিল। চলো রিডিং পড়ো এটা তাড়াতাড়ি। ওকে চলো পরের পার্টে চলে আসছি আমি। ভিডিও অনেক বড় হয়ে গেল, কেউ দেখবেও না মনে হয়, যাই হোক যে দেখছো আশা করি তার বিজ্ঞান ভালো লাগবে। এবার 31 পেজ বের করো, দেখো 31 পেজ বের করলে এখানকার একটু ঘটনা পড়তে হবে। কীরকম ঘটনাটা দেখো আমি প্রথমত এরকম একটা তল আঁকলাম, ঠিক আছে? এইভাবে একটা আলো পড়লো, কী পড়লো, এই তলের মধ্যে পড়লো, ধরো এটা একটা আয়না, আলোটা পড়ার পরে আলোটা কী হচ্ছে এরকমভাবে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে পড়ার পর আলোটা কী হচ্ছে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। তাহলে আলোর প্রথমত এখানে পড়লো, তারপর এটা বেরিয়ে গেল, এটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। জাস্ট গল্প শেষ। দেখো এখানে পড়বে এবার আলোর প্রতিফলন। দেখো আলোক রশ্মিগুচ্ছের কিছু অংশ মাধ্যম দ্বার বিভবতল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ এই আলোটা পড়লো, পড়ার পরে যে বেরিয়ে গেল, এটা তো ধর এটা হচ্ছে কি প্রথম মাধ্যম, ধরো এই টোটালটা হচ্ছে প্রথম মাধ্যম, হ্যাঁ? তাহলে এখান থেকে তো আলো আসছে, আসার পর আলো কি আবার ব্যাক করে দেখো ওখানে চলে যাচ্ছে। তুমি যেরকম বাড়ির থেকে স্কুলে যাচ্ছ, স্কুল থেকে আবার বাড়ি ফিরছো, ঠিক? তাহলে যেখান থেকে গেছিলে সেখানেই ফিরে আসলে। এইবার লক্ষ্য করে দেখো এখান থেকে আলোটা আসছে, আসার পর এখান থেকে প্রতিফলিত আবার এদিকে ঘুরে যাচ্ছে। কি যাচ্ছে তো ভালো করে বুঝো, খাতার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করো। এইখানে কি হচ্ছে, এখান থেকে আলোটা বেরিয়ে আসছে, এখানে পড়লো এরকম একটা মাধ্যম, একটা আয়না ধরো, কাজ ধরো, যা ধরবে, একটা আয়নায় ধরো, কী হচ্ছে এখান থেকে আলোটা প্রতিফলিত হয়ে আবার এদিকে চলে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আলোটা আসছে, আসার পরে দিক থেকে আবার বেরিয়ে যাচ্ছে। এই যে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, প্রথম দিকেই এবার ফিরে যাচ্ছে, এটাকে বলবো হচ্ছে প্রতিফলন, আলোর প্রতিফলন, অর্থাৎ আলোটা বেরিয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি পড়ো। এবার দেখো পরের পার্ট,
এরকম একটা লঘু মাধ্যম, লঘু মানে কি বাতাস টাতাস কিছু একটা হতে পারে। এটা কি, এটা হচ্ছে ঘন মাধ্যম। একটা ঘন মাধ্যম কি জল হতে পারে। যখন বাতাস অর্থাৎ আমাদের পরিবেশ থেকে আলোটা জলের মধ্যে যাচ্ছে তখন আলোটা কিন্তু এরকম সোজা যাওয়া দরকার, অর্থাৎ কাচের মধ্যে তো আলো সোজাই যায়, কিন্তু সোজা না যে একটু বেঁকে যাচ্ছে, এরকম বেঁকে যাচ্ছে। তুমি লক্ষ্য করে দেখবে একটা গ্লাসের মধ্যে একটা চামচ রাখবে, জল ভর্তি গ্লাস, খালি গ্লাসে না কিন্তু, হ্যাঁ। তো রাখার পরে দেখবে চামচটা কেমন যেন বেঁকে গেছে, চামচটা যেন কিছুটা উপরের দিকে উঠে আসে, ট্রাই করতে পারো। তো কথা হচ্ছে চামচটা এরকম বেঁকে গেছে, উপরের দিকে উঠে গেছে, কেমন টেরা বেঁকা হয়ে গেছে, কেন? মেনলি হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। চলো তাড়াতাড়ি রিডিং করো, এটা দুবার পড়ে নাও রিডিং, ওকে, বুঝতে পারছো। এর পরের পেজে যাচ্ছি। অনেক বড় ভিডিও, আমার মনে হয় কেউই দেখছে না, যাই হোক যে দেখবে তার উপকার হবে। 33 পেজ বের করো, এখানে আছে অনেক কিছু। 33 পেজে একটু গল্পের মতো আছে, ভালো লাগছে এখান থেকে, আর এখানে তো ওরকম কিছু নেই। তো এখানে বারো 33 পেজ বের করো, দেখো এখানে ইন্টারেস্টিং কিছু টপিক পড়বো। আয়না, দেখো এই যে লোকটা আছে, এই লোকটার এই হাতটা উল্টা দেখাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার হলো না? তুমি আয়নার সামনে একটু দাঁড়াও, আয়না আছে, চলে যাও আয়নার সামনে দাঁড়াও, দেখো তোমার ডান হাতটা মনে হচ্ছে বাম হাত, আর বাম হাতটা মনে হচ্ছে ডান হাত। কি ট্রাই করলে? ওকে, একে দেখো ছবিতেও দিচ্ছি, অর্থাৎ ছবিটা আয়নার সামনে দাঁড়ালে উল্টে উল্টে যায়। কি বুঝতে পারলে? অর্থাৎ চলো ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করি আমরা। এটা হচ্ছে বি লিখলাম আমি, এই বিটা এবার আয়নার সামনে তুমি ধরো, চলো চলো ধরো, দেখবে এই বিটা এরকম লাগবে দেখতে, দেখো নিজে করে দেখো, তবেই বিজ্ঞান সোজা মনে হবে। কথা হচ্ছে এরকম উল্টে যাচ্ছে, অর্থাৎ আয়নার সামনে কি হচ্ছে, প্রতিবিম্বের যে টোটাল আকৃতি আছে সেই আকৃতি কিন্তু আমরা অনেকটাই উল্টো দেখি। এই কারণে দেখবে অ্যাম্বুলেন্সে কি থাকে, উল্টো করে এরকম করে লেখা থাকে। কেন? সামনের দিকে যে সমস্ত মানুষগুলো গাড়ি চালিয়ে যাচ্ছে তাদের যে একটা সীসা হয় না গাড়ির মধ্যে ইউজ করে, আয়না, আয়নাতে দেখবে যে এরকম একটা লেখা, অর্থাৎ এটা তো উল্টো, যখনই উল্টো লেখাটা আয়নার মধ্যে যাচ্ছে তখন সেটা কী হচ্ছে, সোজা হয়ে যাচ্ছে। তুমি উল্টা করে বি লেখো, আয়নার সামনে দাঁড়াও, দেখবে সঠিক বি মনে হবে। অর্থাৎ এই যে অ্যাম্বুলেন্স লেখাটা আছে, যখনই কী হচ্ছে সামনের কোনো গাড়ি তার আয়নাতে দেখতে পাচ্ছে এই লেখাটা, তখন সেটা সোজা হয়ে যাচ্ছে। এটা কিন্তু উল্টানো লেখা অ্যাম্বুলেন্সের মধ্যে, এই উল্টানো লেখাটা অ্যাম্বুলেন্সে কী হচ্ছে, সঠিক, অর্থাৎ ঠিক দেখা যাচ্ছে। কি দেখছে? অ্যাম্বুলেন্স মানে সাইড দাও, তাড়াতাড়ি ইমার্জেন্সি ছেড়ে দাও, এর জন্য দেখবে অ্যাম্বুলেন্সে কী করে তাড়াতাড়ি সাইড দেওয়া হয়, কারণ ইমার্জেন্সি ব্যবস্থা তো থাকেই। এটা আমি যাই বলি না কেন, তুমি একবার এক্সপেরিমেন্ট করো, একটা উল্টা বি লেখো, আয়নার সামনে নিয়ে যাও, দেখবে এটা সঠিক বি মনে হবে। বাবা মা বলবে ছেলের আজকে বা মেয়ের আজকে কী হলো, কী করছে এগুলো, বলবে এক্সপেরিমেন্ট করছি, সায়েন্স পড়ছি, বেশ ইন্টারেস্ট লাগছে। ওকে, ট্রাই করো। এরপরে তুমি যতটা বুঝালাম তুমি এক্সপেরিমেন্টগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এরপরে দেখো বলছে যে এই যে আয়নাটা আছে, আয়নার যত কাছে আসবে তত কি ছবিটা বড় মনে হবে, অর্থাৎ আয়নার বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। এখানে পার্শ্ব পরিবর্তন বলতে এইখানে ব্যাপারটা বলছে যে ডান দিকটা বাঁ দিক হয়, বাঁ দিকটা ডান দিক হয়, কেন? পার্শ্ব পরিবর্তনের জন্য এই ঘটনাগুলো ঘটে। যাক, কী একটা পড়াবো, এই যে এই পার্টটা দেখো, বস্তু থেকে আয়না ও আয়না থেকে বস্তু প্রতিবিম্বের দূরত্ব সমান কখন? যখন এরকম সমান একটা আকৃতির মানুষ আয়নার সামনে দাঁড়াবে, অর্থাৎ আয়নার যত কাছে আসবে তত কিন্তু সমান আকৃতিটা দেখা দেবে। যাই হোক, এটা ততটা ইম্পর্টেন্ট না, মেন ফ্যাক্ট ছিল এটা, খুব ডেঞ্জার, অনেকে বোঝে না। তুমি বুঝতে পারছো, তোমার কাছে সোজা, ইউ আর এ ব্রিলিয়ান্ট বয় বা ব্রিলিয়ান্ট গার্ল। এরপরে দেখো 34 পেজে তেমন কিছুই নেই, বলছে যে জলটা হচ্ছে ঘনতার মাধ্যমে, একটু আগে দিয়ে জানলাম জল হচ্ছে ঘন, আর লঘু মাধ্যম হচ্ছে বায়ু। এই যে দেখো, এই যে এখানে এক্সপেরিমেন্ট করেও দিল, এই যে কলমটা রাখছে, তুমি কলম না রেখে রাখো, কি বলে চামচ রাখো, বেশি ভালো বোঝা যায়, চকচক চকচক করে। কি কেমন লাগছে বলছো না তো? 35 পেজ বর্ণালী, বর্ণালী নামে কেউ আছো? ওকে, এটা তো দারুণ একটা ইম্পর্টেন্ট টপিক, ক্লাস 10-এ আলো চ্যাপ্টারে এটা পাবে। দেখো, আলো যখন এরকম একটা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, ক্লাস 10-এর ভাষায় বুঝাই, আলো যখন এরকম একটা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, সাদা আলো, কী আলো? সাদা আলো 7টা কালারে বিভক্ত হচ্ছে। কতগুলো কালার? 7টা কালার। আমার আঙুলগুলো কত বড় বড় মনে হচ্ছে, বাহ, 7টা কালারে বিভক্ত হয়ে যাচ্ছে। আলো কয়টা কালারে বিভক্ত হচ্ছে? 7টা কালারে। ওকে, তো এই যে আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন আলো 7টা কালারে বিভক্ত হয়ে যায়। এবার ধরো তুমি তোমার বাড়ি থেকে স্কুলে গেলে, ওকে, সারাদিন স্কুল করলে, তোমরা 7 জন বন্ধু আছো, একসাথে স্কুল ছুটি হওয়ার পরে তোমরা রওনা দিলে, একসাথে সাইকেল চালাচ্ছ, সামনে একটা বাজার আছে, বাজারে কি 7 জন একসাথে পৌঁছাবে? অনেকে বলবে হ্যাঁ, কিন্তু না, অনেকে দেখবে হয়তো কেউ একটু আগে, অর্থাৎ এতটা ডিস্টেন্স হলেও কিন্তু থাকবে, অর্থাৎ সবার কিন্তু সেমভাবে পৌঁছাবে না। দেখো, কেউ কী হচ্ছে, এখানে যাচ্ছে, কেউ এখানে যাচ্ছে, অর্থাৎ অল্প একটু ডিস্টেন্স হলেও কিন্তু থাকবে, ঠিক এতটুকু ডিস্টেন্স থাকলেও কিন্তু থাকবে। কিন্তু কথাটা হচ্ছে কেন? কারণ সবার সাইকেলের স্পিড তো সমান না, সবার তো আর তোমার মতো স্পিডে চালাচ্ছে না, অনেকে স্লো চালাচ্ছে, সেমই চালাচ্ছে, কিন্তু অল্প কিন্তু কম বেশি হয়। আরে হাতের 5টা আঙুল দেখলেই তো মনে হয় যে সমান, তো না।
তো দেখো যখনই আলোর স্পিডটা সমান হবে না, সাদা আলোর মধ্যে কয়টা বর্ণ থাকে? 7টা বর্ণ থাকে। যখনই প্রিজমের মধ্যে দিয়ে বেরিয়ে যায় তখন সেটা 7টা কালারে বিভক্ত হয়ে যায়। কেন? স্পিডটা তো সমান না, তোমরা যেরকম সাইডে চলে যাচ্ছ, তো আলাদা আলাদা করে দেখা যায়। অর্থাৎ এই যে 7টা, অর্থাৎ সাদা আলোর মধ্যে কি 7টা বর্ণ আছে, ভালো করে বোঝো। যখন প্রিজমের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন সেটা 7টা কালার ফর্মেশন, অর্থাৎ আলাদা আলাদা করে বেরোচ্ছে। প্রিজমের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটে। তো বেরোনোর জন্য কী হচ্ছে, লালটা একরকম দেখতে পাচ্ছি, বেগুনি একরকম দেখতে পাচ্ছি, সবুজ একরকম, এরকম অনেকগুলো কালার ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি। তো এই ঘটনাটাই হচ্ছে বর্ণালী। বর্ণালী দু রকমের হয়, শুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালী। অশুদ্ধ বর্ণালী তুমি অনেকবার দেখছো। কোথায়? যখন আকাশে মেঘ করে তখন তুমি বলো আকাশের দিকে তাকাও, বাহ কী সুন্দর রেনবো, কী সুন্দর রেনবো। বুঝতে পারছো? ওটা কিন্তু অশুদ্ধ বর্ণালীর মধ্যে পড়ে, যেটাকে আমরা বলি রামধনু। দেখতে পাচ্ছ না? দেখছো না? ওকে, দেখো 7টা আলো যে বিভক্ত হয় সেটা এই যে কালারগুলো বলে দিচ্ছে এখানে। দেখো বেগুনি আছে, নীল আছে, ঠিক আছে, এটাকে ভিপজিওর বলে। দেখো বেনি আসো কলা বাংলাতে বলে, অর্থাৎ সংকেত মনে রাখার জন্য। ক্লাস 10-এ গিয়ে এটা আরও ডিটেলস পড়বে। তো এই পার্টটা তাড়াতাড়ি রিডিং পড়ো। ওকে, এবার দেখো যৌগিক আলো থেকে অনেকগুলো কালার বিভক্ত হয়ে যায়। আলো যে যৌগিক আলো যখন বিভক্ত হয়ে যাবে তখন সেটাকে বলবো হচ্ছে বিচ্ছুরণ। ঠিক আছে, বিচ্ছুরণই দুই প্রকার। যাই হোক, এটা কিন্তু ভাবলে চলবে না। কারণটা হচ্ছে বর্ণালী হচ্ছে কি হচ্ছে, বর্ণালী সাধারণত বর্ণালী যে তৈরিটা হচ্ছে সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য। অর্থাৎ এই যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য ঘটছে। এই বিচ্ছুরণের জন্য ঘটছে দেখে, অর্থাৎ আলো ওই যে 7টা যে বিভক্ত হয়ে যাচ্ছে না স্পিডের জন্য, লালের একরকম স্পিড হয়, সবুজের একরকমের স্পিড হয়, তারপরে কি বলবো কমলা বর্ণের একরকমের স্পিড হয়। সবার কিন্তু স্পিড বা গতিটা কিন্তু সমান না, তার জন্য সেপারেট হয়ে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? তো সেপারেট হয়ে কি হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে এরকমভাবে। এই যে ছড়িয়ে পড়া এটাকে বলবো হচ্ছে বিচ্ছুরণ, অর্থাৎ আলো যে বিভক্ত হয়ে যাচ্ছে এটা আলোর বিচ্ছুরণ। আর আলোর বিচ্ছুরণের জন্য কিন্তু বর্ণালী তৈরি হয়। চলো অনেক বললাম, তুমি পারলে একটু রিডিং করে নাও তাড়াতাড়ি, ক্লাস 10-এ গিয়ে আবার এটা নিয়ে পড়তে লাগবে। ওকে, দেখে নাও এখানে বলছে। চলে আসো পরের পার্টটা। আচ্ছা, স্টার পার্টটা বলি না, স্টার দেওয়া পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর চলে আসছি পরের পার্টে। দেখো অদৃশ্য আলোর ক্ষতিকারক প্রভাব। কিছু কিছু আলো আছে যেগুলো আমরা চোখে দেখতে পারি না, যেরকম সূর্য থেকে একরকমের আলো আসে, সেটাকে বলে আল্ট্রাভায়োলেট রশ্মি। কী বলে? আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি। তো সূর্য থেকে যখন পৃথিবীতে এই আলোটা আসে, দেখো এটা রিডিং পড়বে, হ্যাঁ আমি পড়ানোর পর রিডিং পড়বে। আলোটা যখন পৃথিবীতে আসে তখন পৃথিবীর নিম্ন শ্রেণীর প্রাণী, যেরকম ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া ভাইরাস আছে, কী হচ্ছে এই আল্ট্রাভায়োলেট রশ্মির জন্য মারা যাচ্ছে। তো তুমি তো ভাবতেছো তাহলে খুব ভালো, কিন্তু ভালো না। এই আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদেরও ক্ষতি করে। কীভাবে ক্ষতি করে সেটা ভাবছো তো? যদি চোখের মধ্যে আল্ট্রাভায়োলেট রশ্মি পড়তে থাকে তাহলে চোখে প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ চোখের লেন্স, আমাদের যে চোখের যে মনি বলি না লেন্স, সেই লেন্সটা ক্ষতি হতে পারে। বুঝতে পারলে? এছাড়াও কি হয়, সানবার্ন, তারপরে চামড়াতে ক্ষতিকারক প্রভাব, অর্থাৎ ঘা হয়ে যেতে পারে, ক্যান্সার হতে পারে, এরকম প্রচুর প্রবলেম কিন্তু হতে পারে। তো কী হচ্ছে, এই অতিবেগুনি রশ্মি কিন্তু পৃথিবীতে আসছে না। তুমি ভাবছো তাহলে তো আমাদের এরকম প্রবলেম হতেই পারে, কিন্তু এক্ষেত্রে না। পৃথিবী, অর্থাৎ আমাদের গোল পৃথিবীর বাইরের দিকে একটা লেয়ার আছে। চলো সুন্দর করে একটা পৃথিবী আঁকি, যদি আমার ছবি তোমার মতো সুন্দর হয় না। এরকম একটা পৃথিবী আঁকলাম, গোল, সিঙ্গারা মিষ্টি হয়ে গেলো। যাই হোক, এর চারিদিকে কী হচ্ছে, এরকম একটা কী হচ্ছে বলো তো, এরকম একটা সুন্দর একটা লেয়ার আছে। সেই লেয়ারটার নাম হচ্ছে O3, মানে ওজোন স্তর। কী বলে? ওজোন স্তর। ক্লাস 10-এ কি গল্প করতে হবে এটা নিয়ে, ভৌতবিজ্ঞানের এটা খুব ইম্পর্টেন্ট টপিক। ওজোন স্তর, এরকম একটা ওজোন স্তর আছে। ঘন একটা ওজোন স্তর, একটা ধোঁয়ার একটা স্তর আছে। এবার এরকম সূর্য থেকে কী হচ্ছে, আলোগুলো আসছে। এবার ইউভি রশ্মিটা যে সময় আসছে, ইউভি রশ্মিটা কী করছে, এই ওজোন স্তর ভেদ করে আর পৃথিবীতে আসতে পারে না। কনসেপ্ট ক্লিয়ার হলো? যে কারণে কী হচ্ছে, পৃথিবীতে এই ইউভি রশ্মিটা আসছে না, এবং পৃথিবীর যে আমাদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হবে, অর্থাৎ সানবার্ন, তারপরে এই যে নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়া ভাইরাসেরা মারা যাবে, ত্বকে প্রবলেম হবে, এইগুলো আর আমাদের হয় না। তাহলে মেনলি হচ্ছে ওজোন স্তর আমাদেরকে কিন্তু রক্ষা করছে। কিন্তু বর্তমানে প্রচুর উল্টাপাল্টা কাজের জন্য ফ্রিজ, এসি, সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, যাই হোক এসিতে সিএফসি বলে একটা পদার্থ ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই পদার্থটা কী হয়, যখন আমরা ইউজ করি, ফ্রিজ থেকে বেরোচ্ছে, এসি থেকে বেরোচ্ছে, বেরিয়ে বাতাসের সাথে মিশিয়ে ধীরে 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 উপর দিকে উঠছে। উঠার পরে এই যে ওজোন স্তরটা আছে, ওজোন স্তরের সাথে রিয়াকশন করছে এই সিএফসি। তার মানে কী হচ্ছে, যে O3 আর হচ্ছে সিএফসি রিয়াকশন করছে, মানে বিক্রিয়া করে এই O3টাকে ভেঙে দিচ্ছে। আচ্ছা, কোনো একটা জিনিসকে যদি ভেঙে দেয় সেটা কী হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আর যত পাতলা হবে তত কী হবে, পৃথিবীর ইউভি রশ্মি পৃথিবীতে ইউভি রশ্মি ঢুকবে, অর্থাৎ সূর্য থেকে ডাইরেক্ট ইউভি রশ্মি পৃথিবীতে ঢোকা শুরু করবে। আর ইউভি রশ্মি ঢুকলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। তবে সরকার বা টোটাল ওয়ার্ল্ডে বিভিন্ন সংস্থা কিন্তু বর্তমানে সিএফসিটাকে ব্যান করেই রেখেছে। তো সেই সমস্যাটা কিন্তু দেখা যায় না। তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সিএফসিতে বলবো না, ওখানে কিন্তু ওজোন স্তরের একটা প্রবলেম আছে, ওজোন স্তর লেয়ারের। সিডনি বলে টাউনের নাম শুনছে অস্ট্রেলিয়ার। তো বর্তমানে প্রচুর রিসার্চের জন্য, অর্থাৎ সায়েন্টিস্টরা যথেষ্ট রিসার্চ করছে এই ব্যাপারটা নিয়ে, ওজোন স্তরের
ক্ষতিকারক প্রভাবটা যেন পৃথিবীতে না পড়ে, অর্থাৎ ওজোন স্তরের ঘনত্বটা যেন কমে না যায়, সেই নিয়ে রিসার্চও করছে। কিছু ক্লাসে আরও ডিটেলস পড়বে। অনেক বড় ভিডিও হয়ে গেল, কেউ দেখছো, দেখলে অবশ্যই কমেন্ট করবে দাদা ভালো লাগলো। ওকে, এখানে এই ব্যাপারগুলো বলছে, খুব মজাদার টপিক, পড়ে নেবে। হ্যাঁ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। অতিবেগুনি রশ্মির প্রভাবে কোষের খুব দরকারি ডিএনএ অণুর ক্ষতি হয়, অর্থাৎ আমাদের শরীরের ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোজো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজো নিউক্লিক অ্যাসিড বলে একটা পার্ট হয় আমাদের ডিএনএ, সেই ডিএনএটা ক্ষতি করে। ওজোন স্তর ক্রমশ ক্ষয় হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে চামড়ায় ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। দেখো এই পার্টটা কিন্তু বললাম আমি। এবার দেখো পরের পার্টটা বলছে এক্স রশ্মি। এক্স রশ্মি কী করে? এক্স রে। ঠাকুমার পা ভেঙে গেছে, এক্স রে করতে গেছে। ভাই না বদমাইশি করে পা ভেঙে ফেলছে, এক্স রে করতে গেছে। অনেকের ক্ষেত্রে এটা হয়, তাই কি না? এক্স রে করলে কি হয়, আমাদের পায়ের কোন অংশ ভেঙে গেছে হাড়, বা হাত পায়ের শরীরের কোন অংশ হাড়টা ভেঙে গেছে, এক্স রের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। এক্ষেত্রে কী হয়, এক্স রশ্মির মাধ্যমে একটা আলো বেরোতে থাকে। হ্যাঁ, এক্স রের মাধ্যমে সেই আলোটা যেখানে হাতটা ভেঙে গেছে বা শরীরের কোনো একটা ভেঙে গেছে, সেদিক দিয়ে আলোটা পাস হয়ে চলে যায়। মানে সুন্দর একটা ছবি কিন্তু এখানে দেখা যায়। তুমি অনেক ক্ষেত্রে এক্স রের ছবি দেখেছো, দরকার পড়লে বাবা বা মাকে বলো যে হাড় ভাঙলে কী করে, এক্স রে করে কী করে না। এবার দেখো কথা হচ্ছে, এক্স রে কিন্তু গর্ভবতী অর্থাৎ যারা যে সমস্ত মহিলারা গর্ভবতী আছে, প্রেগনেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু করা উচিত নয়। কারণ এক্স রে রশ্মিতে যে আলোটা আছে কিনা, সেই আলোটা কিন্তু যথেষ্ট ক্ষতি করে। বুঝতে পারলে? কী করে? ক্যান্সার রোগ পর্যন্ত তৈরি করতে পারে। তার জন্য অতিরিক্ত এক্স রে করাটা একদমই ঠিক না। দেখো এখানে এই পার্টটা বলেও দিছে, এক্স রে সবার ক্ষেত্রে করাটা উচিত না, এখানে বলে দিল। দেখো পড়ে নেবে কিন্তু, এখনই পড়ো, কোনো কিছু হবে না, এখনই পড়ো, কোনো ফাঁকি না। ওকে, এরপরে দেখো উদ্ভিদের সবুজ অঙ্গগুলি আলোক শক্তি শোষণ করে তাদের খাদ্য শক্তি কী বলছে, খাদ্যের শক্তি পরিণত করে। এর মানেটা সরো সিম্পল ভাষায় বুঝি, সূর্য থেকে আলো পৃথিবীতে আসে, ঠিক ঠিক ঠিক। এবার ওই আলোতে কী করে, গাছের পাতা খাবার তৈরি করে, সেই প্রক্রিয়াকে বলে সিলেকশন। ক্লাস 9 এই টপিকটা পড়বে। অর্থাৎ সবুজ পাতা সূর্যের আলোর প্রভাবে, অর্থাৎ সূর্যের আলোর দ্বারা কী করছে, মাটি থেকে সংরক্ষিত জল, খনিজ লবণ ইত্যাদির সহযোগে আলোর উপস্থিতিতে কী করছে, এক রকমের খাবার তৈরি করছে, অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন করছে, এবং উদ্ভিদ কী করছে, সেইভাবে চলছে। তো সেই ব্যাপারটা এখানে বলছে, অত কিছু ডিটেলস নেই, তো একটু পড়ে নিও এখান থেকে। এটাকে বলে সালোকসংশ্লেষ, ক্লাস 9 এ ডিটেলস পড়বে এর উপর। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে, যেরকম ধরো গম, ভুট্টা, পালং, মূলো গাছ, এই সমস্ত গাছ কি যদি 12 ঘন্টার উপরে রোদ থাকে, অর্থাৎ কী বলবো, আলো থাকে, দিনের আলো থাকে, 12 ঘন্টার উপরে দিন থাকতে হবে, তাহলে কী হবে, সেই ফুলটা ফুটবে। কার? গম, ভুট্টা, পালং, এই সমস্ত গাছের যে ফুলগুলো ফোটে, যদি দিনের দৈর্ঘ্য 12 ঘন্টা হয়, সূর্যের আলো যদি 12 ঘন্টা সেই গাছে পড়ে, তবেই কিন্তু এখানে বলছে কি ফুল ফোটে। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে এই যেরকম যে 12 ঘন্টার কী বলবো, গম, ভুট্টা, পালং ইত্যাদি গাছের ফুল ফুটতে কত সময় টাইম লাগে, দিনের এলো কতক্ষণ থাকা দরকার, বলবে 12 ঘন্টা। এবার দেখো বলছে যে চন্দ্রমল্লিকা, ডালিয়া, আখ, আলু গাছের দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার কম হলে তবেই ফুল ফুটবে, অর্থাৎ 12 ঘন্টা যদি বেশি দিনের আলো হয়, তবে সেই ক্ষেত্রে কিন্তু ফুল আর ফুটবে না। কনসেপ্টটা বুঝো, দিনের দৈর্ঘ্য মানে দিন তো 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, যদি দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হয়ে যায়, 13 ঘন্টা, 14 ঘন্টা, গ্রীষ্মকাল, শরৎকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, কিছু বুঝলাম না। ঠান্ডার দিনে দেখবে দিনটার দৈর্ঘ্য কম হয়, কি ঠিক কি না? তাই তো। আবার দেখবে যে গরমের দিনে যেরকম ধরো কী বলবো, যখন গ্রীষ্মকাল পড়ে তখন দেখবে যে দিনটা অনেক বড়, রাতটা অনেক ছোট, ঠিক। ঠান্ডার দিনে দেখবে রাতটা অনেক বড়, 5টা বাজতে বাজতেই কেমন অন্ধকার হয়ে আসে। তো চলো এবার একটু এখান থেকে পড়ি। বলছে যে দিনের দৈর্ঘ্য যদি 12 ঘন্টার কম হয়, তবেই কিন্তু আলোটা ফুটবে। কোন গাছে? ডালিয়া, আখ, আলু গাছে। ওকে, তারপরে দেখো কিছু কিছু প্রাণী আছে যারা কম আলোতে কী করে, অর্থাৎ যখন দিনের আলোটা কমে যায় বা ঠান্ডা বেশি পড়ে, তখন বেশ বিন্দাস করে লেপের তলে চলে যায়। না, লেপ তো থাকে না এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে। যেরকম ধরো ছুঁচো, ভালুক, ব্যাঙ, এরা কী করে, শীত ঘুমে চলে যায়। অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা পড়লে দেখো গিরগিটি, সাপ, এরা কী করে, গর্তে ঢুকে যায়। বুঝতে পারলে? এরা গর্তে ঢুকে যাচ্ছে, ঘুমোচ্ছে। কেন? শীতকালে দেখবে এই সমস্ত প্রাণীগুলো চলে যায়, কারণ শীতকালে কী কনসেপ্টটা বোঝো, দিনের দৈর্ঘ্য কম, ঠান্ডা পড়ছে, তাই এরা বিন্দাস শীত ঘুমে চলে গেছে। অর্থাৎ সূর্যের আলো তখন কম আসে, বেশিক্ষণ থাকে না পৃথিবীতে, তাই না? শীতকালে তো তাই। তার জন্য কী হচ্ছে, গিরগিটি, সাপ, আরও কত প্রাণী যেরকম ছুঁচো, ব্যাঙ, এগুলা, ছুঁচো ভালুক যায় কিনা জানি না, তবে ব্যাঙ যায়, শীত ঘুমে যায়, এটা জানি। তো নিশ্চয়ই যায়, যেহেতু বইতে লিখেছে। তারপর দেখো পরিযায়ী পাখিদের প্রচণ্ড শীত পড়লো, সাইবেরিয়ার পাখিগুলো আমাদের ভারতবর্ষে চলে আসলো, কারণ ওখানে প্রচণ্ড বরফ পড়ছে, পাখিগুলো থাকতে পারছে না বরফে, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডাতে। তারা কী করে, তখন যে দিকটা উষ্ণ সেদিকে সুন্দর করে কী করে উড়ে চলে যায়। আমাদের যদি এরকম ডানা থাকতো, তাহলে আমরাও কী করতাম, উড়ে যেতাম। আজকে চলে যেতাম কোথায় যাবো, দার্জিলিংয়ে, কালকে চলে যাব দীঘাতে, ও সেই ব্যাপার। তো কী করছে, যে সমস্ত পাখিগুলো সাধারণত
পরিবেশের প্রভাব, অর্থাৎ প্রচণ্ড শীত বা গরমের জন্য একটা জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে, ওখানে থাকছে, সেই ব্যাপারটাকে কিন্তু আমরা বলবো মাইগ্রেশন। ঠিক আছে, মাইগ্রেশন ব্যাপারটা তোমাদের নেই, মানে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় যাচ্ছে, থাকছে। দেখো, পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষাকৃত গরম জায়গায় উড়ে যাওয়া সূর্যের আলোর তীব্রতার উপর নির্ভর করে। জোনাকির মতো অনেক প্রাণী আবার আলো তৈরি করে। জোনাকি আলো তৈরি করে, তাই না? আমিও যদি আলো তৈরি করতে পারতাম তাহলে তো সেই হতো, আমার শরীর থেকে আলো জ্বলতো, বাড়িতে লাইটই জ্বালাইতে হতো না, বিন্দাস। আচ্ছা, পরে তো চুম্বক টপিকটা আছে, তাহলে চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার খতম হয়ে গেল। তো দেখো, এই চ্যাপ্টারটা যারা যারা আমার সাথে পড়লে, অনেকেই হয়তো ভিডিওটা অনেক বড় দেখে দেখেনি, কিন্তু যারা যারা পড়লে, এবার বলো তো বিজ্ঞানটা কঠিন? তুমি একবার দুবার রিডিং পড়ো, আমি তো বুঝাই দিলাম, একবার দুবার রিডিং পড়ো, বিজ্ঞানটা আরও সোজা মনে হবে। আর যখনই এই চ্যাপ্টারটা মনে হবে কঠিন, তখনই আমার ভিডিওটা আবার চালু করবে, ভিডিওটা দেখবে, দেখে আবার আলো পড়বে। যখনই প্রবলেম হবে তখনই আলো আমার ভিডিওটা দেখবে, বই পড়বে, দেখবে বিজ্ঞান এমনি সোজা মনে হবে। এই চ্যাপ্টারটা যে আমি যে বুঝালাম, কোথাও কি মনে হলো যে আলো কঠিন? সোজা, ভালো করে বোঝো। পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, আর সবথেকে বড় কথা, খুব ভালো থেকো।